হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব পরমাণু নিউক্লিয়াসের দ্বিতীয় অংশ। প্রথম ক্লাসে আমরা পরমাণু নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা ও আলফা রশ্মি নিয়ে আলোচনা করেছিলাম। তো আলফা রশ্মি আগের দিন একটা পয়েন্ট আমার বলা হয়নি, যেটা হচ্ছে আলফা রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। দেখো, আলফা রশ্মি আমরা আগের ক্লাসে জেনেছি যে আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত, মানে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তো তার মধ্যে 2 একক পজিটিভ চার্জ আছে, 2 একক প্লাস 2e পজিটিভ চার্জ আছে। তাহলে আমরা জানি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমি যদি আলফা রশ্মিকে এরকম পজিটিভ এবং একদিকে নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দিই এবং তার মধ্যে আলফা রশ্মি চালনা করি, তাহলে আলফা রশ্মি নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে আকর্ষিত হয় এবং পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। মানে এরকম যদি আলফা রশ্মি যায়, এ নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে হেলে প্রবাহিত হবে। তো দেখো, আজকে আলোচনা করব বিটা রশ্মি নিয়ে। বিটা রশ্মি পরমাণু নিউক্লিয় বিভাজনের বিটা রশ্মি একটা তেজস্ক্রিয় রশ্মি, যেটা পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়। দেখো, বিটা রশ্মির এরকম পরীক্ষা করে দেখা গেছে যে বিটা রশ্মি ঋণাত্মক আধানগ্রস্ত কণা স্রোত। সেটা আমরা বুঝবো কীভাবে? একইভাবে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে চালনা করি, একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ তড়িৎ ক্ষেত্র আছে, এর মধ্যে দিয়ে যদি বিটা রশ্মি চালনা করি, বিটা রশ্মি পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে হেলে প্রবাহিত হয়, পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যায় এবং নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। এর থেকে বলতে পারি আমরা যে বিটা রশ্মি নেগেটিভ ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, কারণ সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে। এরপর দেখো, তো বিটা রশ্মি যেটা ইলেকট্রনের স্রোত, এটা আমরা জানলাম কিভাবে? বিটা রশ্মি নির্গত হয় তার আধান ও ভরের অনুপাত নির্ণয় করা হয়। বিটা রশ্মি যেটা নির্গত হয় তার আধান বাই ভর, আধান ও ভরের অনুপাত নির্ণয় করে। বিটা রশ্মি তো ভর নির্ণয়, আমি আসছি পরের পয়েন্টে। আধান ও ভরের অনুপাত নির্ণয় করে, সেটা কি না 1.6758 × 10⁸ কুলম্ব পার গ্রাম। মানে 1 গ্রাম বিটা রশ্মি নিলে তার মধ্যে এত পরিমাণ আধান আছে, এত কুলম্ব। যেটা দেখা যায় কি, যে একটা ইলেকট্রনের E/m বা আধান বাই ভরের অনুপাতের সমান। ইলেকট্রনের আধান বা ভরের অনুপাত কত 1.6758 × 10⁸ কুলম্ব পার গ্রাম। তাহলে দুটো দেখো, দুটোর ক্ষেত্রে আধান ও ভরের অনুপাত একই, এটার থেকে আমরা বলতে পারি যে বিটা রশ্মি ইলেকট্রনের স্রোত। দুটো কণা একই হলে তো ভর এবং আধানের পরিমাণটা, ভর ও আধানের অনুপাতটা একই হবে। দেখো, বিটা রশ্মির ভর তো ভাবে নির্ণয় করা যায় না। ওরূপ বিটা রশ্মি অনেক বেগ নিয়ে চলে, এরকম একটা গতিশীল কণার কিন্তু ভর নির্ণয় করা যায় না। বিটা রশ্মি যেটা আমরা নির্ণয় করে থাকি সেটা হচ্ছে আধান ও ভরের অনুপাত। রেস্ট মাস নির্ণয় করা যায়। আমরা বিটা রশ্মির যদি ভর বলি তাহলে বলবো রেস্ট মাস। মানে বিটা রশ্মি যদি স্থির অবস্থায় থাকে তখন বিটা রশ্মির এটা ভর কল্পনা করা যেতে পারে। তাহলে বিটা রশ্মির উৎস কী? বিটা রশ্মি পরমাণু নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়, সেটা আমরা সবাই জেনেছি। তো বিটা রশ্মি নিউক্লিয়াস থেকে উৎপন্ন হলে কিভাবে উৎপন্ন হয়, আর বিটা রশ্মি নির্গত হওয়ার পর পরমাণুর যেটা মাদার এলিমেন্ট বা জনক পরমাণু, তার অবস্থা কীরকম হয়? দেখো, পরমাণুর নিউক্লিয়াসে আছে নিউট্রন এবং প্রোটন। একটা নিউট্রন যখন বিটা রশ্মি কখন নির্গত হয়, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন উৎপন্ন হয় ও একটা বিটা রশ্মি উৎপন্ন হয়, সঙ্গে অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হয়। দেখো, সেটা কিভাবে হয়? নিউট্রনকে আমরা কিভাবে লিখব? নিউট্রনের চার্জ কত? 0, কোনো আধান নেই, মাস কত? 1। তাহলে 0n1 এই জন্য লেখা হয়। এদিকে লেখা হয় চার্জ বা প্রোটন সংখ্যা, একটা নিউট্রনের মধ্যে তো আর কোনো প্রোটন নেই না, আর এদিকে লেখা হয় ভর সংখ্যা। তাহলে নিউট্রনকে আমরা লিখব 0n1 হিসাবে। এরপর দেখো, এখান থেকে যদি আমাদের একটা প্রোটন উৎপন্ন হয়, একটা প্রোটন মানে আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে কি আছে? একটাই প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, 1h1। তাহলে একটা প্রোটনকে আমরা 1h1 বলবো, মানে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস একটা প্রোটন মানে।
তাহলে এখান থেকে উৎপন্ন করছি আমি 1H1। দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যে ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকবে, এটাও তো একটা নিউক্লিয় বিভাজন, এখান থেকে নিউট্রন থেকে প্রোটন হচ্ছে, মানে একটা নিউক্লিয় বিভাজন ঘটছে। তো দেখো এখানে ভর সংখ্যাটা একই আছে 1 1, ঠিক আছে, কিন্তু আধান 0 ছিল, 1 বেড়ে গেছে, প্রোটনের আধান কত +1। তাহলে আমাকে এটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে প্লাস কি হবে -1 E0। এরপর দেখো এটা যোগ করলে 0ই আসছে, মানে এটার সমান আসছে। তাহলে এটার জন্য কত হচ্ছে -1 E0, এটাকেই বলা হয় বিটা মাইনাস বা বিটা কণা। সঙ্গে কি নির্গত হয়, অ্যান্টাই নিউট্রিনো। বিটা রশ্মি নির্গত হলে সঙ্গে অবশ্যই অ্যান্টাই নিউট্রিনো বা অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হবে, সঙ্গে গামা রে উৎপন্ন হয়, তাহলে আমরা জানলাম যে বিটা রশ্মি কীভাবে উৎপন্ন হয়। একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা বিটা রশ্মি নির্গত হয়, সঙ্গে উৎপন্ন হয় কি, অ্যান্টাই নিউট্রিনো। তাহলে বিটা কণার আধান কত, একটা ইলেকট্রনের আধানের সমান। বিটা রশ্মির আধান কত, আধান একটা ইলেকট্রনের আধানের সমান কত, 1.602 × 10⁻⁹ কুলম্ব। ভর কত, ভর একটা ইলেকট্রনের ভরের সমান হবে 9.108 × 10⁻28 গ্রাম, কেজিতে বললে 31 কেজি। এ হচ্ছে বিটা রশ্মির আধান এবং ভর। বিটা রশ্মির ধর্ম, দেখো বিটা রশ্মি 1 নম্বরে কি, ঋণাত্মক আধানযুক্ত কণা স্রোত। আধানযুক্ত কণার স্রোত, সেটা আমরা কিভাবে বুঝবো না, ওই রকম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি চালনা করি তাহলে এ পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা দিকে আকৃষ্ট হয় এবং নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকৃষ্ট হয় বা বিকর্ষিত হয়। নেগেটিভ আধানযুক্ত কণা স্রোত। বিটা কণার বেগ হচ্ছে 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড। বিটা কণার বেগ 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড, আলোর বেগের প্রায় কাছাকাছি। বিটা রশ্মি ভরযুক্ত কণা স্রোত, মানে ভরবেগ আছে, এবং বিটা রশ্মি ভেদন ক্ষমতা আছে। বিটা রশ্মির যেহেতু বেগ আছে, বিটা রশ্মির ভেদন ক্ষমতা আছে, এবং ভেদন ক্ষমতা আলফার চাইতে বেশি, গামার চাইতে কম। আলফার চাইতে বেশি, গামার চাইতে কম। 3 নম্বরে কি, 4 নম্বরে বিটা রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে। বিটা রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে, এর আয়নন ক্ষমতা আলফার চাইতে কম। আয়নন ক্ষমতা আলফা রশ্মির চাইতে কম। আলফা রশ্মির চাইতে কেন কম হয়, কারণ বিটা রশ্মির বেগ আলফা রশ্মির তুলনায় অনেক বেশি এবং ভর চার্জ কম। তাহলে আলফা রশ্মি কী হয়, গ্যাসের মধ্যে বেশিক্ষণ ধরে থাকার সুযোগ পায়, সেই জন্য বেশি আয়নিত করে এবং চার্জও বেশি আছে আলফা রশ্মির মধ্যে বিটা রশ্মির তুলনায়। তাহলে আমরা কি দেখলাম যে বিটা রশ্মির আয়নন ক্ষমতা আছে, কিন্তু আলফা রশ্মির চাইতে কম আয়নন ক্ষমতা। আর একটা পয়েন্ট লিখতে পারো যে বিটা রশ্মি নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় এবং পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। দেখো বিটা রশ্মি নির্গত হলে কি হয় আমরা একটু দেখে নিই।
90TH234। এখান থেকে যদি একটা বিটা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি, বিটা রশ্মিকে আমরা বিটা মাইনাস হিসেবে লিখব। এখান থেকে যদি একটা বিটা রশ্মি নির্গত হয় তাহলে কি হবে, একটা নিউট্রন ভেঙে প্রোটনে পরিণত হবে। নিউট্রন যদি ভেঙে প্রোটনে পরিণত হয়, একটা নিউট্রন, ধরো আমি রাফলি একটা এক্সাম্পল দিই, এখানে জেড এ এর এক্স জেড এ এরকম একটা মৌলের পরমাণু আছে, এখান থেকে বিটা রশ্মি নির্গত। এখানে আমি আগে এ অবস্থায় এর মধ্যে প্রোটন সংখ্যা কত, জেড, নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড, ঠিক আছে। এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হলো, মাইনাস বিটা মাইনাস নির্গত হয়ে গেল। নতুন যে মৌলটা উৎপন্ন হবে তার, দেখো তার নিউট্রন সংখ্যা কী হবে, একটা নিউট্রন থেকে একটা প্রোটন উৎপন্ন হবে আর একটা বিটা রশ্মি, তার মানে একটা নিউট্রন কম হয়ে যাবে। তাহলে নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে বিটা রশ্মি নির্গমনের পর, এ মাইনাস জেড -1 হয়ে যাবে। একটা নিউট্রন তো কমে যাবে, নিউট্রন থেকে প্রোটন হচ্ছে। প্রোটন সংখ্যা কত হয়ে যাবে, প্রোটন সংখ্যা সমান একটা বেড়ে যাবে Z+1। ভর সংখ্যা যেটা এ লিখেছিলাম আমি, এর মানটা কত হয়ে যাবে, ভর সংখ্যাটা নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা এ সমান কি লিখব, এ মাইনাস জেড -1 প্লাস জেড +1। দেখো এটা হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা এ মাইনাস Z+1, এখানে +Z+1। দেখো তাহলে এই আসছে, দেখো ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, ভর সংখ্যা বিটা রশ্মি নির্গমনের পর ভর সংখ্যা একই থাকছে, কিন্তু এখানে প্রোটন সংখ্যার পরিবর্তন হচ্ছে, মানে পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হবে। পারমাণবিক ক্রমাঙ্ক কি হবে, 1 একক বেড়ে যাবে। তাহলে এখন যে নতুন মৌলটা উৎপন্ন হবে তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়ে যাবে, 90+1 হয়ে যাবে, 90+1। তাহলে দেখো এটা হচ্ছে প্যালাডিয়াম, 91-234 হয়ে যাবে। দেখো আমি একটা জিনিস বলেছিলাম যে কোনো মানে তেজস্ক্রিয় বিক্রিয়াতে মোট ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, মোট পারমাণবিক ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকবে এবং মোট ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। এখানে কি পারমাণবিক ক্রমাঙ্ক অপরিবর্তিত আছে, নেই, 1 একক বেড়ে গেছে। এটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে, আমাকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে এটা 91 থেকে 90 আসবে। তাহলে কি করব, -1 E0, এটাই হচ্ছে বিটা রশ্মি, মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে চার্জটাকে ব্যালেন্স করার জন্য একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, +-1 E0। এই বিটা রশ্মিকে এভাবে বলা হয় -1 E0 হিসাবে, কিংবা বিটা মাইনাসও লিখতে পারো। প্লাস অ্যান্টি নিউট্রিনো প্লাস গামা রেজ উৎপন্ন হয়, এ হচ্ছে রিয়াকশান। দেখো এরপর 91 - 1 90 চলে এসছে, ঠিক আছে। তাহলে বিটা রশ্মি আমরা জানলাম, এরপর আছে গামা রশ্মি। বিটা রশ্মি নির্গত হলে নতুন যে মৌলটা উৎপন্ন হবে তার অবস্থান পর্যায় সারণীতে কি পরিবর্তন হবে। দেখো বিটা রশ্মি উৎপন্ন হলে পারমাণবিক ক্রমাঙ্ক কি হয়, পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বাড়ে উৎপন্ন মৌলটার। পারমাণবিক ক্রমাঙ্ক যদি 1 একক বাড়ে তাহলে আমরা তো আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলোকে সাজিয়ে থাকি। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে গেলে ও পর্যায় সারণীতে ডান দিকে সরে যাবে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বাড়ে এবং বিটা রশ্মি নির্গমনের পর ডটার এলিমেন্ট মানে দুহিতা মৌল পর্যায় সারণীতে দুহিতা মৌলর অবস্থান পর্যায় সারণীতে ডান দিকে 1 ঘর এগিয়ে যায়, আগিয়ে যায়।
আগিয়ে যাবে, একই পর্যায় বরাবর হবে, একই পর্যায় বরাবর ডান দিকে এক ঘর আগিয়ে যাবে। কারণ যদি একটা মৌল ধরো 14 নম্বর শ্রেণীতে থাকে, 14 নম্বর শ্রেণীতে থাকে কি 15 নম্বর শ্রেণীতে থাকে, সেখান থেকে বিটা রশ্মি নির্গমনের পর এর নতুন যে মৌলটা উৎপন্ন হবে তার অবস্থান পর্যায় সারণীতে কী হবে না, এখান থেকে বেরোলে 15 নম্বর শ্রেণীতে নতুন মৌলটার অবস্থান হবে, যদি 12 থেকে বেরোয় 13 নম্বর পর্যায়ে যাবে, 13 নম্বর শ্রেণীতে যাবে, এক একক আগিয়ে যাবে ডান দিকে। এরপর পড়ব গামা রশ্মি। গামা রশ্মি কি না, গামা রশ্মি আলোক রশ্মির মতোই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর গতিবেগ আলোর গতিবেগের সমান। তাহলে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বেগ হচ্ছে আলোর বেগের সমান, বেগটা আলোর বেগের সমান হয়, কোনো ভর নেই, কোনো আধান নেই। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেগ প্রায় আলোর বেগের সমান, আলোর বেগের সমান, ভর ও আধানহীন রশ্মি, আধানহীন রশ্মি। তাহলে বিটা রশ্মির বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা বলেছিলাম যে বিটা রশ্মি কখন নির্গত হয়, যখন আলফা এবং বিটা রশ্মি নির্গত হলে তার সঙ্গে গামা রশ্মি নির্গত হয়, গামা রশ্মি কখন নির্গত হয়, আলফা এবং বিটা রশ্মি নির্গত হলে তার সঙ্গে গামা রশ্মি নির্গত হয়। গামা রশ্মি এককভাবে পরমাণু নিউক্লিয়াস থেকে বের হয়ে আসতে পারে না। তাহলে বৈশিষ্ট্য দেখব আমরা। দেখো, বিটা রশ্মি আধানহীন হওয়ায় তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র বিটা রশ্মির গতিপথের উপর প্রভাব ফেলতে পারে না। এর তো কোনো আধান নেই, এ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না, বরং কোনো প্রভাব পড়বে না, ফেলতে পারে না। বিটা রশ্মির বেগ আলোর বেগের প্রায় সমান, মানে 3 × 10⁸ সেন্টিমিটার, 8 মিটার পার সেকেন্ড, বা বেগ ভি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা বলবে। বেগ খুব হাই, আলোর বেগের সমান, এবং ভরহীন এবং আধানহীন, এই তিনটা কন্ডিশনের জন্য বিটা রশ্মির ভেদন ক্ষমতা সর্বোচ্চ হয়। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ কি এর বেগ খুব বেশি এবং ভরও আধানহীন রশ্মি, সেই জন্য ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। মানে আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে তুলনা করলে বিটা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এবং বিটা রশ্মি সবচাইতে ক্ষতিকারক রশ্মি। বিটা রশ্মির দেখো কোনো আধানহীন, সেজন্য বিটা রশ্মির গ্যাসকে আয়নন করার ক্ষমতা অনেকটাই কম। বিটা রশ্মি আধানহীন হওয়ায় বিটা রশ্মির গ্যাসকে আয়নন করার ক্ষমতা সবচেয়ে কম, বা গ্যাসকে সেরকমভাবে আয়নিত করতে পারে না। তাহলে বিটা রশ্মি সম্পর্কে আমরা জানলাম। আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, মুছে ফেলছি। আমার এরকম একটা দুদিকে তড়িৎ ক্ষেত্র রাখা আছে, এদিকে পজিটিভ আধান সমপরিমাণ, এদিকে নেগেটিভ আধান রাখা আছে। এখান থেকে কোনো সোর্স থেকে যদি আমি আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি চালনা করি, পাঠাই এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে, তো কার গতি কীরকমভাবে এফেক্টেড হবে বা কীরকমভাবে প্রভাবিত হবে সেটা আমরা একটু দেখতে পারি। দেখো, যেটা বিটা রশ্মি, তার ভর খুব কম,
ভর কম হয় এ সামনাসামনি এরকম জায়গার দিকে বাঁকবে। গামা রশ্মি এটা হচ্ছে বিটা মাইনাস। গামা রশ্মির ভর এবং ভর নেই, আধান তো নেই, আধান না থাকার জন্য তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনোরূপ কোনো বিক্ষিপ্ত হবে না বা প্রভাবিত হবে না, সোজা বেরিয়ে যাবে। এটা কে? গামা রশ্মি। আলফা রশ্মি কীরকমভাবে যাবে? আলফা রশ্মির ভর আছে, বেগ কম হলেও ভর আছে অনেক। আলফা রশ্মি কী হবে? বিটা রশ্মির তুলনায় কম প্রভাবিত হবে। বিটা রশ্মি প্রভাবিত হবে কিন্তু বিটা রশ্মির তুলনায় কম হবে। এটা হচ্ছে আমার আলফা রশ্মি। এরকমভাবে আমরা গতি, তিনটা রশ্মির গতি ইলেকট্রিক ফিল্ডে বা তড়িৎ ক্ষেত্রে দেখাতে পারি। এরপর আমরা জানব জনক পরমাণু। জনক পরমাণু। জনক পরমাণু কি না, যে মৌলের পরমাণু তেজস্ক্রিয় বিঘটন ঘটে সেটাই হচ্ছে জনক পরমাণু। যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন ঘটে, তেজস্ক্রিয় বিঘটন ঘটে সেটা হচ্ছে কি না জনক পরমাণু। আরেকটা হচ্ছে দুহিতা পরমাণু বা ডটার এলিমেন্ট। দুহিতা পরমাণু। তেজস্ক্রিয় বিঘটনের পর যে মৌলটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় দুহিতা পরমাণু। তেজস্ক্রিয় বিঘটনের পর যে মৌল উৎপন্ন হয় তাকে বলা হয় দুহিতা পরমাণু। দুহিতা পরমাণু। ধরো একটা পরমাণু, এর তেজস্ক্রিয় বিঘটন ঘটেছে, ধরো আলফা রশ্মি বেরিয়েছে, এখানে আলফা রশ্মি বেরোনোর পর বি উৎপন্ন হয়েছে, তাহলে একে আমরা কি বলবো? জনক পরমাণু। জনক পরমাণু, কারণ এ জন্ম দিচ্ছে বি এর। একে কি বলবো? দুহিতা পরমাণু। দুহিতা পরমাণু মানে যার তেজস্ক্রিয় বিঘটন ঘটছে সে হচ্ছে জনক পরমাণু, আর তেজস্ক্রিয় বিঘটনের পরে যে মৌলটা উৎপন্ন হচ্ছে সে হলো দুহিতা পরমাণু। এরপর জানবো তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। একে বিকিউ হিসাবে লেখা হয়, বিকিউ। অপর একটি একক হচ্ছে কুরি। ওয়ান কুরি সমান হচ্ছে 3.7 × 10⁻10 বেকারেল। 1.7 × 10⁻10 বেকারেল। তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, অপর একটি একক হচ্ছে কুরি। এক কুরি সমান হচ্ছে 3.7 × 10⁻10 বেকারেল। রাদারফোর্ডও আছে তেজস্ক্রিয়তার একক। এক রাদারফোর্ড সমান হচ্ছে তোমার 10⁶ ডিপিএস। 10⁶ ডিপিএস। ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় বিঘটনের হার আর কি। হ্যাঁ, একটা জিনিস বলে দিই তোমাদেরকে, স্টেবিলিটি বেল্ট। আমরা যদি পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই অনুযায়ী সাজাই পরমাণুগুলোকে, তাহলে আপ টু 20 পর্যন্ত দেখা যায়। আপ টু 20 পর্যন্ত 10, 20, 30, 40, 50, 10, 20 আপ টু 20 পর্যন্ত গ্রাফটা এভাবে যায়, এভাবে 20 পর্যন্ত এভাবে যায়, মানে নিউট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয়। একটা মৌল স্টেবল হওয়ার জন্যে নিউট্রন এবং প্রোটন সংখ্যা মোটামুটি সমান হয়। এরপর
গ্রাফটা এরকম না গিয়ে, এরকম যাওয়ার কথা ছিল সোজাসুজি গেলে, তো এরকম না গিয়ে এইভাবে উপরের দিকে চলে যায়, উপরের দিকে চলে যায়। কারণ তখন কি হয় না, এই সংখ্যক প্রোটনকে স্টেবিলিটি বা স্থায়িত্ব দেওয়ার জন্য বেশি নিউটনের প্রয়োজন হয়। এই সংখ্যক প্রোটনকে স্টেবিলিটি বা স্থায়িত্ব দেওয়ার জন্য বেশি নিউটনের প্রয়োজন হয়। এটা হচ্ছে আমাদের স্টেবিলিটি বেল্ট, এটাকে বলা হয় স্টেবিলিটি বেল্ট, বাংলা স্টেবিলিটি বেল্ট হিসাবে জেনে রাখো। তো এই গ্রাফের উপরে যারা থাকে, উপরে বা কাছাকাছি, সেগুলো হচ্ছে আমাদের স্টেবল পরমাণু, সেগুলো হচ্ছে স্টেবল বা স্থায়ী পরমাণু। এই গ্রাফ থেকে যেগুলো দূরে থাকবে সেগুলোই হয়ে যাবে আনস্টেবল বা রেডিও অ্যাক্টিভ, আনস্টেবল বা তেজস্ক্রিয়। যদি ধরো এখানে থাকে কোনো মৌল, এ কি হয়ে যাবে, রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল। তাহলে এর কি প্রোটন সংখ্যা বেশি আছে, নিউট্রন সংখ্যা বেশি আছে, নিউট্রন সংখ্যা কমাতে চাইবে, প্রোটন সংখ্যা বাড়তে চাইবে। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে যদি এরকম পজিশনে থাকে, এরকম পজিশনে কোনো মৌল থাকে, এর কী রশ্মি নির্গত করবে না, বিটা রশ্মি নির্গত করে, বিটা রশ্মি নির্গত করে নিউট্রন সংখ্যা কমাবে, প্রোটন সংখ্যা বাড়াবে, তারপরে স্টেবিলিটি বেল্টের মধ্যে আসবে। এই গ্রাফটা আমার আপ টু 80 পর্যন্ত পাওয়া যায়। 80 পরে তোমার যে মৌলগুলো আছে সেগুলোর জন্য কোনো স্টেবিলিটি বেল্ট নেই, কারণ তারপর মৌলগুলি সবগুলোই রেডিও অ্যাক্টিভ। আমাদের লাস্ট স্টেবল মৌল হচ্ছে বিসমাথ, আমাদের লাস্ট যেটা স্টেবল মৌল সেটা হচ্ছে বিসমাথ। তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণীতে সর্বশেষ তেজস্ক্রিয় স্থায়ী মৌল, সর্বশেষ স্থায়ী মৌল হচ্ছে বিসমাথ, বিসমাথ 83 BI 209, এটা হচ্ছে সর্বশেষ স্থায়ী মৌল। এর আগে রেডিও অ্যাক্টিভ মৌল আছে, এমনটা নয় যে এর আগে কোনো মৌল রেডিও অ্যাক্টিভ নেই। ওই গ্রাফের মধ্যে আমি যে গ্রাফটা দেখালাম, ওই গ্রাফের উপরে বা গ্রাফের কাছাকাছি অঞ্চলে যেগুলো থাকবে সেগুলো হয়ে যাবে স্টেবল, গ্রাফ থেকে দূরে সরে গেলেই সেগুলো হয়ে যাবে আমাদের রেডিও অ্যাক্টিভ। স্থায়ী যে প্রকৃতিতে যে মৌলগুলো পাওয়া যায় তার মধ্যে স্থায়ী মৌল, লাস্ট স্থায়ী মৌল হচ্ছে 83/209, মানে এরপরের যে মৌলগুলো আছে সেগুলো সবগুলোই রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি।